সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার 4 নাম্বার লেকচার উপস্থাপন করব সাংগঠনিক আচরণ এই কোর্সের। আজকের চ্যাপ্টারের শিরোনাম হচ্ছে কর্মী অভিজ্ঞার সাধারণ নীতিমালা। কর্মী অভিজ্ঞার মধ্যে প্রথমেই হচ্ছে মনস্তাত্ত্বিক অভিজ্ঞা, সাইকোলজিক্যাল টেস্ট। সাধারণ অর্থে অভিজ্ঞা বলতে আমরা কোনো ব্যক্তির জ্ঞান, তার বুদ্ধির প্রখরতা, আগ্রহ, প্রবণতা ইত্যাদি জানার জন্য যে প্রচলিত পরীক্ষা পদ্ধতি আছে সেগুলোকে আমরা বুঝে থাকি, এগুলোকে সাধারণত বলা হয় অভিজ্ঞা। আর মনস্তাত্ত্বিক অভিজ্ঞা হচ্ছে যে সকল পরীক্ষা নিরীক্ষা বা কৌশলের মাধ্যমে মনস্তাত্ত্বিক বিষয় যেমন বুদ্ধিমত্তা, ঝোঁক, প্রবণতা, ব্যক্তিত্ব, পছন্দ, অপছন্দ ইত্যাদি বিষয় পরিমাপ করার চেষ্টা চালানো হয়, তাকে বলা হয় মনস্তাত্ত্বিক অভিজ্ঞা। সাধারণত কর্মী নির্বাচনের ক্ষেত্রে কর্মী কোন কাজের জন্য উপযুক্ত, কোন কাজ কর্মী করবে, এই সংক্রান্ত বিষয়গুলা জানার জন্য কর্মীর এই মনস্তাত্ত্বিক অভিজ্ঞা গ্রহণ করার প্রয়োজন পড়ে। এই মনস্তাত্ত্বিক অভিজ্ঞা আসলে এসেছে সেনাবাহিনী থেকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যখন সৈনিক নিয়োগ দেওয়া হতো, সৈনিক নিয়োগ দেওয়ার সময় তাদের মনস্তাত্ত্বিক পরীক্ষা গ্রহণ করা হতো, প্রবণতা পরীক্ষা গ্রহণ করা হতো। বর্তমানকালে বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক অভিজ্ঞা যেমন বুদ্ধিমত্তা পরীক্ষা, তারপরে প্রবণতা পরীক্ষা, ব্যক্তিত্ব পরীক্ষা, সাফল্য অর্জনের আকাঙ্ক্ষা পরীক্ষা ইত্যাদি বহু ধরনের মনস্তাত্ত্বিক পরীক্ষা গ্রহণ করা হয়। কেন গ্রহণ করা হয়? কারণ মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা অত্যন্ত জটিল। মনস্তাত্ত্বিক অবস্থা জানার জন্য, যেমন একজন মানুষের মেজাজ কিরকম, মেজাজ জানার জন্য তার কিন্তু মনস্তাত্ত্বিক পরীক্ষা করা হয়। কারণ একজন কর্মী হয়তো খুব ভালো কাজে, খুব ভালো, কিন্তু তার মেজাজে সমস্যা আছে, আচরণগত সমস্যা আছে। আবার আরেকজন কর্মী হয়তো পড়াশোনায় ভালো না, কিন্তু সে ওবিডিয়েন্ট, প্রতিষ্ঠানের প্রতি অনুগত থেকে কাজ করে। এইগুলো অনেক বিষয় কিন্তু এখান থেকে জানা বোঝার প্রয়োজন পড়ে। আধুনিক কালে যেসব ইন্টারভিউ গুলাতে হয়, এই ইন্টারভিউ গুলাতে কিন্তু কর্মীকে এরকম অনেক প্রশ্ন করা হয় যে প্রশ্ন দিয়ে তার পার্সোনাল কিছু গুণাবলী বোঝা যায়। যেমন পার্সোনাল একটা কোয়েশ্চেন করে বসা হয়, তাতে দেখা হয় যে সে এটাতে কি রেগে যাচ্ছে কিনা, সে মাথা ঠান্ডা রেখে অ্যান্সার দিতে পারছে কিনা, এরকম অনেক কিছু কিন্তু পরে কর্মীর মানসিক অবস্থা, মানসিক শক্তি কতটুক আছে, মানসিকভাবে সে কতটুকু স্টেবল, কতটুকু প্রেশার সে নিতে পারবে ইত্যাদি বিষয় পরীক্ষা কিন্তু করা হয়। বিশেষ করে মানবীয় গুণাবলী একজন কর্মীর মধ্যে কি পরিমাণে আছে, এই মানবীয় গুণাবলীগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জনের জন্য কিন্তু মনস্তাত্ত্বিক অভিজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মনস্তাত্ত্বিক অভিজ্ঞার গুরুত্ব অথবা প্রয়োজনীয়তা। প্রথমেই হচ্ছে প্রার্থীদের মনস্তত্ত্ব যাচাই। চাকরি প্রার্থী যারা আসছে প্রতিষ্ঠানে, এদের বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব, চিন্তা করার ক্ষমতা, কোন কাজে তার আগ্রহ, পছন্দ অপছন্দ ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা লাভ করার জন্য মনস্তাত্ত্বিক অভিজ্ঞা গ্রহণ করা হয়। এই ধরনের অভিজ্ঞতার সাহায্যে একজন কর্মী কোন পোস্টে কি ধরনের কাজ করতে পারবে, সে কোথায় উপযুক্ত, কোন জায়গায় তাকে প্লেস করা যাবে ইত্যাদি বিষয় সম্পর্কে কিন্তু স্পষ্ট ধারণা অর্জন করা যায়। দক্ষতার মূল্যায়ন। মনস্তাত্ত্বিক অভিজ্ঞার একজন প্রার্থীর বুদ্ধিমত্তা ও জ্ঞানের গভীরতার পাশাপাশি তার দক্ষতাও কিন্তু পরিমাপ করার সুযোগ আছে। দক্ষতা পরিমাপ করার জন্য বিভিন্ন কর্ম পরিবেশ সংশ্লিষ্ট প্রশ্ন তাকে করা হতে পারে, বিভিন্ন ধরনের বিষয় উপস্থাপন করে প্রশ্ন করা হতে পারে। এতে করে বোঝা যাবে যে তার বুদ্ধির প্রখরতা কতটুকু আছে। তাকে এমন একটা প্রশ্ন করা হলো, বলা হলো যে খুব শর্টে আপনি অ্যান্সার দেন, এবং খুব শর্ট টাইমের মধ্যে সে অ্যাকুরেট অ্যান্সারটা দিতে পারলো, তাতে বোঝা গেল যে তার ইন্টেলিজেন্স আছে, সে ইন্টেলিজেন্ট পার্সন এবং দ্রুত চিন্তা করে তারপরে সেটা বাস্তবায়ন করতে পারে, দ্রুত চিন্তা করতে পারে এবং দ্রুত
সে অ্যান্সার খুঁজে বের করতে পারে। এটা কিন্তু তার দক্ষতার একটা পরিমাপক। এরকম করা যেতে পারে। উপযুক্ত কর্মী নির্বাচন। আগ্রহী চাকরি প্রার্থীদের মধ্য থেকে উপযুক্ত কর্মী যদি নির্বাচন করতে হয়, কিছু কিছু মনস্তাত্ত্বিক অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। কারণ মনস্তাত্ত্বিক অভিজ্ঞতার মাধ্যমে কর্মী আগ্রহী কিনা, তার কাজ করার ইচ্ছা কতটুকু আছে, প্রতিষ্ঠানে সে কতদিন থাকবে, তার প্রবণতা কি ইত্যাদি বিষয় জানার জন্য, এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো তুলে আনার জন্য এখানে কিন্তু এই মনস্তাত্ত্বিক অভিজ্ঞতার প্রয়োজন আছে। প্রার্থীদের তুলনামূলক মূল্যায়ন। মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা নেওয়ার পরে সেখানে নাম্বারিং করা হয়। নাম্বারিং করার ফলে বিভিন্ন ব্যক্তির মনস্তাত্ত্বিক অভিজ্ঞতার মার্কসের মধ্যে তুলনা করে কিন্তু একটা সিদ্ধান্তে আসা যায় যে কে কি কোন ধরনের মানসিক অবস্থায় আছে, কার মানসিকভাবে কে কতটা সাউন্ড, কতটুকু কে চিন্তা করতে পারে, কার মধ্যে কোন বিষয়ে দক্ষতা আছে, এগুলা কিন্তু সহজে জানা যায়। কার্য সন্তুষ্টি বৃদ্ধি। মনস্তাত্ত্বিক অভিজ্ঞতার মাধ্যমে কর্মীর চাকরির থেকে কি প্রত্যাশা করছে, তার ঝোঁক প্রবণতা ইত্যাদি জানা যায়, যে কর্মী কেমন কর্মপরিবেশ প্রত্যাশা করে, কি ধরনের কাজ প্রত্যাশা করে, কাজের ক্ষেত্রে কি ধরনের রেমুনারেশন প্রত্যাশা করে। সুতরাং এগুলা কিন্তু আগের থেকে জানা বোঝা যায়। সেই অনুযায়ী যদি কর্মীকে সেগুলা প্রোভাইড করা যায়, তাহলে কিন্তু প্রতিষ্ঠানে দেখা যাবে যে কর্মীর কার্যসন্তুষ্টি বিধানের একটা সুযোগ সৃষ্টি হবে। অভিযোজন ক্ষমতার উন্নয়ন। অভিযোজন ক্ষমতার উন্নয়ন মানে হচ্ছে অ্যাডাপ্ট করার, অ্যাডাপশনের যে ক্যাপাবিলিটি আছে এটা বাড়ানোর জন্য মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানে বর্তমান এবং ভবিষ্যৎ কার্য পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ মন মানসিকতা বা আচরণ প্রদর্শন করার জন্য কর্মীদের মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা অনেক সময় করা হয়ে থাকে। এই মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা থেকে জানা যায় যে কর্মী পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারবে কিনা। যদি না পারে তাহলে তাকে সে অনুযায়ী তৈরি করে নেওয়ার জন্য কোন কোন ধরনের কার্যক্রম অনুসরণ করা যেতে পারে, এটা কিন্তু এই মনস্তাত্ত্বিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে উঠে আসবে। প্রার্থীর আচরণ ও মনোভাব জানা। কোন প্রার্থী কি ধরনের আচরণ করবে, কি ধরনের মনোভাব সে প্রতিষ্ঠানের প্রতি পোষণ করে, এবং তার আচরণের মধ্যে কি অ্যারোগেন্সি আছে কিনা, সে কি অমায়িক কিনা, সৎ কিনা, আচার আচরণ ভালো কিনা, এবং তার মনোভাব কি, সে কি ইতিবাচক মন মানসিকতার মানুষ না নেতিবাচক মন মানসিকতার মানুষ। এগুলা কিন্তু মনস্তাত্ত্বিক অভিজ্ঞতায় বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে অনেক সময় জানা যেতে পারে। এইটা খুবই জরুরি, কারণ হচ্ছে প্রার্থীর আচরণ, যেমন আচরণেই যদি বলে দেয় যে এই লোকটা সৎ না, এই লোকটা সততার সাথে কাজ করবে না বলে প্রতীয়মান হচ্ছে, তাহলে কিন্তু ওই লোককে চাকরি দেওয়ার আসলে কোনো সুযোগ নাই। সুতরাং মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আরেকটা হচ্ছে মনোভাব। মনোভাবটা খুব গুরুত্বপূর্ণ, যে সে কি ধরনের মনোভাব নিয়ে আসছে, সে কি পজিটিভ একটা মনোভাব নিয়ে আসছে, নিজেকে খাপ খাইয়ে নিয়ে প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করবে এরকম মনোভাব কি সে নিয়ে আসছে কিনা, এগুলা কিন্তু জানার জন্য তার সাইকোলজিক্যাল টেস্ট করতে হবে, সাইকোলজি বুঝতে হবে। এবং এই সাইকোলজিক্যাল টেস্ট গুলা তারাই গ্রহণ করে যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, এবং কর্মীকে প্রশ্ন করেই যারা বুঝতে পারেন যে আসলে কি ধরনের মন মানসিকতা পোষণ করে। এগুলা জানা থাকলে প্রতিষ্ঠানের জন্য ভালো, এবং প্রতিষ্ঠান তখন জানতে পারবে যে কোন কর্মী কি ধরনের আচরণ করতে পারে, কি ধরনের মনোভাব পোষণ করতে পারে, সে অনুযায়ী তখন সিদ্ধান্ত গ্রহণ করা যায়, কর্মীকে পরিচালনা করা যায়। প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা। মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা করলে কর্মীর জ্ঞানের গভীরতা কতটুক, দক্ষতার মাত্রা কতটুক, কোন কাজের প্রতি তার আগ্রহ আছে, কোন কাজে সে আগ্রহ বোধ করে না ইত্যাদি বিষয় সম্পর্কে কিন্তু আগের থেকে স্পষ্ট ধারণা নিয়ে নেওয়া যায়। শুরুর থেকে যখন এই ধরনের স্পষ্ট ধারণা চলে আসবে, তখন কিন্তু কোনো কর্মীকে যদি প্রতিষ্ঠান গ্রহণও করে, তখন কিন্তু তারা বুঝতে পারবে যে এই প্রতিষ্ঠানের কর্মীকে কতটুক এই যে কর্মী এসেছে প্রতিষ্ঠানে চাকরি প্রত্যাশী, সে কতটুক প্রশিক্ষণ তাকে দেওয়ার প্রয়োজন পড়বে, এটা কিন্তু আগে থেকে ধারণা লাভ করা যাবে। এই কারণে কিন্তু মনস্তাত্ত্বিক অভিজ্ঞতায় বিভিন্ন ধরনের প্রশ্ন করে কর্মীর অভিজ্ঞতা, দক্ষতা যাচাইয়ের চেষ্টা করা হয়,
এবং সেই দক্ষতা অভিজ্ঞতা যাচাইয়ের পরে কর্মীর প্রশিক্ষণ কোথায় কতটুক লাগবে, কি ধরনের প্রশিক্ষণ তাকে দেওয়া যাবে সেই সম্পর্কে কিন্তু একটা ধারণা প্রতিষ্ঠান অর্জন করতে পারে। উপযুক্ত কার্য পরিবেশ সংরক্ষণ। মনস্তাত্ত্বিক অভিজ্ঞা গ্রহণের মাধ্যমে বিভিন্ন ধরনের বিষয় এখানে উঠে আসে। কর্মীর মানসিক অবস্থার বিভিন্ন সূচক, তার মধ্যে অস্থিরতা, চঞ্চলতা, অপ্রকৃতস্থতা এগুলো আছে কিনা এগুলো জানা যায়। কারণ এই ধরনের কর্মী যদি ভবিষ্যতে প্রতিষ্ঠানে আসে তাহলে কিন্তু কাজের যে সুষ্ঠু পরিবেশ আছে এটা বজায় থাকবে না। যেমন খুব মেজাজি মানুষ, সবার সঙ্গে ঝগড়া করে বেড়ায়। এখন এই টাইপের লোককে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে এটা প্রতিষ্ঠানে আর 10 জনের জন্য একটা হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই কারণে মনস্তাত্ত্বিক অভিক্ষয় কিন্তু এটা করা হয়। যেমন অনেক অবান্তর প্রশ্ন করে বসা হয়। অবান্তর প্রশ্ন করে বসা হলে তখন দেখা যায় যে সে কি ধরনের অ্যান্সার আসলে দিচ্ছে, তার অ্যান্সারের উপর ডিপেন্ড করে তখন কিন্তু নির্ধারণ করা হয় যে একে নেওয়া যাবে কি যাবে না। এটা কিন্তু খুব বড় একটা বিষয়। মনস্তাত্ত্বিক অভিজ্ঞার শ্রেণীবিভাগ। প্রথমে হচ্ছে বুদ্ধিমত্তা অভিজ্ঞা। যে মনস্তাত্ত্বিক অভিজ্ঞা দ্বারা প্রার্থীর বুদ্ধির গভীরতা, মানসিক ক্ষমতা, বিচার শক্তি ইত্যাদি বিশ্লেষণ করা হয় এবং মূল্যায়ন করা হয় তাকে বুদ্ধিমত্তা অভিজ্ঞা বলে। এটাকে ইংলিশে বলে ইন্টেলিজেন্স টেস্ট। বুদ্ধি বলতে ব্যক্তির এমন ক্ষমতা বা যোগ্যতাকে বোঝায় যে বিভিন্ন পরিবেশের বিষয়ের সঙ্গে সে দ্রুত নিজেকে পরিচিত করে কোনো একটা সিদ্ধান্তে আসতে পারবে, অথবা বিভিন্ন ঘটনার মধ্যে সমন্বয় করে সে একটা পূর্ণাঙ্গ অবস্থা তৈরি করতে পারবে। এটাই হচ্ছে বুদ্ধিমত্তা অভিজ্ঞার একটা বড় বিষয়। প্রতিষ্ঠানে যারা চাকরি করতে আসে এখান থেকে যোগ্য প্রার্থীকে খুঁজে বের করার জন্য অবশ্যই বুদ্ধিমত্তা অভিজ্ঞা কিন্তু দরকার। যেমন নির্বাহী পদে যারা আসবে এদের ইন্টেলিজেন্স থাকতে হবে, এরা ইন্টেলিজেন্ট হতে হবে। ইন্টেলিজেন্ট না হলে কিন্তু কোন সময় কোন কাজ করতে হবে, কোন সময় কি বলতে হবে, কখন কোন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে অ্যাপ্রোপ্রিয়েটলি নিতে পারবে না। এই কারণে তার বুদ্ধিমত্তা অভিজ্ঞা করা প্রয়োজন। আর এই বুদ্ধিমত্তা অভিজ্ঞতা সবচেয়ে ইন্টেন্সিভলি করা হয় প্রতিষ্ঠানের নির্বাহী পদে যারা কাজ করার জন্য আসে তাদের। মধ্য উচ্চ পর্যায়ে কর্মী যখন নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু বুদ্ধিমত্তা অভিজ্ঞা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঝোঁক বা প্রবণতা পরীক্ষা, অ্যাপটিটিউড টেস্ট। ঝোঁক বা প্রবণতা, অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড কার কি ধরনের আছে? যে অভিজ্ঞার মাধ্যমে কোনো সুনির্দিষ্ট কর্মের প্রতি বা কোনো বিষয়ের প্রতি কর্মীর আন্তরিকতা, জ্ঞান, কর্ম কুশলতা ইত্যাদি বিষয় পরিমাপ করা হয় তাকে ঝোঁক বা প্রবণতা পরীক্ষা বলে। ঝোঁক বা প্রবণতা পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে কোন বিষয়ের প্রতি কর্মীর ঝোঁক রয়েছে, প্রবণতা রয়েছে, কাজের প্রতি সে কিরকম আগ্রহী, কি ধরনের মনোভাব পোষণ করে ইত্যাদি বিষয় সম্পর্কে কিন্তু একটা আগাম ধারণা করা যায়। ঝোঁক বা প্রবণতা পরীক্ষার ক্ষেত্রে যেই বিষয়গুলা দেখা যায় যে কর্মীর ঝোঁক বা প্রবণতা কি আছে। যেমন ঝোঁক বা প্রবণতা যদি থাকে যে কর্মীর ঝোঁক আছে কাজের প্রতি, সে কাজ করতে আগ্রহী, সে নিজেকে খুব আহ, কর্মবান ব্যক্তি হিসাবে আহ, উপস্থাপন করতে সক্ষম হয়েছে, তাহলে বুঝতে হবে এই লোকের কাজের প্রতি কর্মকুশলতা আছে, কর্মকেন্দ্রিক জ্ঞান আছে, কর্মের প্রতি তার আগ্রহ আছে, সুতরাং সেই কাজে তাকে নেওয়া যেতে পারে। আবার কারো ঝোঁক বা প্রবণতা যদি থাকে যে না এ দায়িত্ব এড়িয়ে যেতে চাবে, দায়িত্ব নিতে চাবে না, সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে চাবে না, তার মানে কাজের সাথে সে সরাসরি সম্পৃক্ত হতে চায় না বা কাজ থেকে সে ইতিবাচক কোনো কিছু প্রত্যাশা করে না, তখন কিন্তু তার ওই প্রবণতা অভিজ্ঞতা দিয়ে বোঝা যাবে যে এই ব্যক্তিকে দিয়ে প্রতিষ্ঠান খুব একটা লাভবান হতে পারবে না। ব্যক্তিত্ব অভিজ্ঞা, পার্সোনালিটি টেস্ট, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিত্ব অভিজ্ঞা কারণ হচ্ছে একজন ব্যক্তি মানে হচ্ছে তার পরিপূর্ণ কিছু বৈশিষ্ট্য আছে। ব্যক্তিত্ব অভিজ্ঞা মানে হচ্ছে ব্যক্তির কিছু বৈশিষ্ট্য আছে যেটার উপর ভিত্তি করে তার আহ, কিছু আচরণ প্রকাশ পায়। ব্যক্তিত্ব কিন্তু আচরণে প্রকাশ পায় এবং ব্যক্তিত্ব কিন্তু অনেকটা মানসিক একটা অবস্থা।
ব্যক্তিত্বের ক্ষেত্রে অনেক বিষয় দেখতে হয়। ব্যক্তিত্ব কিন্তু খুব সহজ কোনো বিষয় না। ব্যক্তিত্ব মধ্যে যেমন এখানে একজন ব্যক্তির তোমার দৈহিক গড়ন, সেটাও ব্যক্তিত্বের মধ্যে পড়ে। শক্তি, সামর্থ্য, মূল্যবোধ, মনোভাব, আবেগ, অনুভূতি, তার স্বভাব চরিত্র, তার কথা বলার ভঙ্গি, প্রকাশভঙ্গি, তার চেহারা, হ্যাঁ, এই সকল কিছু ব্যক্তিত্ব অভিজ্ঞতার মধ্যে পড়ে। প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে যখন কোনো নির্বাহী নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু ব্যক্তিত্ব অভিজ্ঞতা সবচেয়ে বেশি করা হয়, কারণ এটা পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি না হলে তাকে কেউ মানতেই চাবে না। কারণ প্রতিষ্ঠানে উচ্চ স্তরে যারা কাজ করবে এদেরকে সকলে অনুসরণ করবে, কিন্তু এরা যদি ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি না হয় তাহলে কিন্তু এদেরকে কেউ মানতেই যাবে না। সুতরাং তাদের ব্যক্তিত্ব পরীক্ষা করা এবং ব্যক্তিত্ব অনুযায়ী তাদের কাজ নির্ধারণ করা, এটা কিন্তু খুব দরকার। কোনো ব্যক্তির ব্যক্তিত্ব পরীক্ষা করার জন্য তাকে কিছু প্রশ্ন করলেই বোঝা যায়, কিছু প্রশ্ন করলেই বোঝা যাবে যে তার বিচার শক্তি কিরকম, তার ধ্যান ধারণা কিরকম, মূল্যবোধ কিরকম, কোন বিষয়টা সে বিশ্বাস করছে, কোন বিষয়টা বিশ্বাস করছে না, তার মধ্যে মানসিক শক্তি কতটুকু আছে। এই সকল কিছু কিন্তু প্রশ্ন করলে আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি যে তার মধ্যে আবেগ কাজ করে কি, বেশি আবেগী কিনা। বেশি আবেগী হলে এটা ব্যক্তিত্বের একটা ক্ষতিকারক দিক, বেশি আবেগ প্রদর্শন করে ফেলে। বেশি আবেগ প্রদর্শন করলে তার পক্ষে আবার সঠিক সিদ্ধান্ত সঠিক সময় গ্রহণ করা সম্ভব হবে না। কৃতিত্ব অভিজ্ঞতা, অ্যাচিভমেন্ট টেস্ট, কোন সুনির্দিষ্ট কার্য সম্পাদনে ব্যক্তির দক্ষতা ও সফলতা পরিমাপ করার জন্য যে টেস্টগুলা করা হয় এগুলাকে বলা হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট। কোন নির্দিষ্ট কার্য সম্পাদনে ব্যক্তির ক্ষমতা এবং দক্ষতা কতটুকু আছে এটা জানার জন্য যে পরীক্ষাগুলো করা হচ্ছে এটাকে আমরা কৃতিত্ব পরীক্ষা বলতে পারি। এখানে একটা উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন ধরো কাঠ মিস্ত্রি, লেদ অপারেটর, ড্রাইভার ইত্যাদি পদে যখন কর্মী নিয়োগ করা হবে তখন কার্য সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা পরিমাপ করার জন্য কিন্তু কৃতিত্ব পরীক্ষার আয়োজন করা যেতে পারে। ঝোঁক বা প্রবণতা অভিজ্ঞতার মাধ্যমে প্রার্থীর ভবিষ্যৎ কর্ম সম্পাদনের ক্ষেত্রে সে কতটুক সফলতা অর্জন করতে পারবে এটা কিন্তু জানা যায়। আর কৃতিত্ব অভিজ্ঞতা হলো এমন একটি কৌশল যার মাধ্যমে কোনো ব্যক্তির অতীত পড়াশোনা বা কার্য সম্পাদনের সফলতা নির্ভর করা দেখা হয়। সাধারণত কোনো কাজে ব্যক্তির প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজন হলে এবং নিয়োগকারী প্রতিষ্ঠান এরূপ প্রশিক্ষণ ধরনের দায়িত্ব নিতে না চাইলে বাইরের থেকে প্রশিক্ষিত এবং দক্ষতা সম্পন্ন ইনস্ট্রাক্টর নিয়ে এসে কর্মীকে প্রশিক্ষণ দিতে পারে, অথবা এটাও যদি না চায় তাহলে কিন্তু তার কৃতিত্ব অভিজ্ঞতা পরীক্ষা দিয়ে দেখতে পারবে যে সে কতটুকু অ্যাচিভ করতে পারছে। যেমন একজন ড্রাইভারকে চাকরি দেওয়ার সময় তার অ্যাচিভমেন্ট দেখার জন্য, যে সে 20 বছর ধরে ড্রাইভিং করে, এখন তার অ্যাচিভমেন্ট দেখার জন্য তাকে প্র্যাকটিক্যালি কিন্তু গাড়ি চালাতে বলা হবে যে তুমি গাড়ি চালিয়ে দেখাও। সে যদি সকল নিয়ম নীতি মেনে গাড়ি চালাতে পারে বুঝতে হবে যে তার অ্যাচিভমেন্ট ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যে কর্মী সঠিকভাবে গাড়ি চালাতে পারছে না, গাড়ি চালানোর তার তেমন একটা কোনো অ্যাবিলিটি নাই, সে ভুল করছে, তাহলে বুঝতে হবে যে তার অতীত অভিজ্ঞতার সঙ্গে তার অ্যাচিভমেন্টের আসলে মিল নাই। এগুলা জানার জন্য আসলে হাতে কলমে কিছু পরীক্ষা করার দরকার পড়ে। মনোভাব অভিজ্ঞতা, অ্যাটিটিউড টেস্ট, মনোভাব অভিজ্ঞতা। কোনো একটা ঘটনা, কোন ব্যক্তি, কোনো বস্তু সম্পর্কে কোনো ব্যক্তির অনুভূতি পরিমাপ করার জন্য সাধারণত ব্যক্তির সাধারণ কথা অ্যাটিটিউড, মনোভাব দেখার জন্য যে পরীক্ষাগুলো করা হয় তাকে মনোভাব অভিজ্ঞতা বলে। মনোভাব অভিজ্ঞতা যেমন এগুলা করা হয় খুব কমন একটা অ্যাটিটিউড, যেমন কোনো পণ্য বাজারে আসার আগে যদি সার্ভে করা হয় এখানে ক্রেতার অ্যাটিটিউডটা কি, তার মনোভাবটা কি, ওই পণ্য সম্পর্কে তার জ্ঞান কি, পণ্য থেকে তার প্রত্যাশা কি, এটা জানার জন্য কিন্তু অনেক সময় সার্ভে করানো হয়। সেখানে প্রশ্ন করা হয় যে আপনি কি প্রত্যাশা করেন, কত দাম প্রত্যাশা করেন, এটার থেকে কি কি ধরনের সার্ভিস আপনি প্রত্যাশা করেন, এগুলা জেনে বুঝে কিন্তু যদি প্রোডাক্টটা তৈরি করা যায় তাহলে কিন্তু বোঝা যাবে যে ভোক্তারা, অধিকাংশ ভোক্তা এই কথাটা বলেছে, তার মানে ম্যাক্সিমাম মানুষই এই মনোভাবটা প্রকাশ করেছে বা মনোভাবটা তারা দেখাচ্ছে। সুতরাং সেই অনুযায়ী প্রোডাক্ট দিতে পারলে কিন্তু প্রতিষ্ঠান লাভবান হবে। এটা কিন্তু খুব প্রচলিত একটা ব্যবস্থা আছে। আর প্রতিষ্ঠানের চাকরি প্রার্থী যারা আছে তাদের মনোভাব
যাচাই বাছাই করার জন্য যেগুলা করা হয়, যে মনোভাবটা দেখা হয় যে সে কি ইতিবাচক মন মানসিকতা সম্পন্ন কিনা, প্রতিষ্ঠানের প্রতি সে কি মনে করছে, তার মনোভাবটা, কাজের প্রতি মনোভাবটা কি, সে কি আগ্রহী কিনা কাজ করতে, কাজ করার জন্য সে যথেষ্ট পরিমাণে আহ আগ্রহ প্রকাশ করছে কিনা ইত্যাদি বিষয় এখানে দেখা হয়। আগ্রহ পরীক্ষা, ইন্টারেস্ট টেস্ট, আগ্রহ, কৌতূহল এগুলা বোঝার জন্য এই আগ্রহ পরীক্ষা করা হয়, যে কোনো একটা বিষয় সম্পর্কে ব্যক্তির আগ্রহের মাত্রা কি, তার কৌতূহলের মাত্রা কি, এগুলা জানার জন্য যে পরীক্ষাগুলো করা হয় এগুলাকে বলা হচ্ছে ইন্টারেস্ট টেস্ট। নির্বাচিত প্রার্থী যারা, যারা প্রতিষ্ঠানের নিয়োগ প্রত্যাশী, যারা নির্বাচনের জন্য এসেছে নির্বাচিত হওয়ার জন্য, তাদের আগ্রহ অভিক্ষার মাধ্যমে তাদের সার্টেন বিষয়গুলো সম্পর্কে তাদের ইন্টারেস্ট জানার চেষ্টা করা, যে কোন বিষয়ে তার ইন্টারেস্ট আছে। অনেক সময় জিজ্ঞেস করা হয়, যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সম্পর্কে জানার জন্য, যে গান গায় কিনা, ছবি আঁকে কিনা, তার মানে জানার আগ্রহ তার কতটুকু, কোন বিষয়ে তার আগ্রহ আছে। সে কেউ যদি বলে যে না আমি গান ভালো পারি, গান বুঝি, তাহলে বোঝা গেল যে এই বিষয়ে তার ইন্টারেস্ট আছে। সুতরাং ভবিষ্যতে প্রতিষ্ঠানে যে সকল বিষয়গুলো আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেটাতে আছে, এখানে তাকে দেওয়া যেতে পারে, এগুলা কিন্তু জিজ্ঞেস করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে আসলে অনেক সময় জিজ্ঞেস করা হয় আপনার এর বাইরে, একাডেমিক এইসব অ্যাচিভমেন্টের বাইরে আপনি আর কি করতে পারেন। তখন যদি কেউ বলে যে আমি গান করতে পারি, আবৃত্তি করতে পারি, এগুলা যদি বলে, তখন বোঝা যাবে যে এই বিষয়ে তার ইন্টারেস্ট আছে, এবং সেই অনুযায়ী কিন্তু ভবিষ্যতে তাকে কাজে লাগানোর ব্যবস্থা করা হবে। দক্ষতা অভিক্ষা, এফিসিয়েন্সি টেস্ট। এফিসিয়েন্সি এমন একটা বিষয়, এটা আসলে এফিসিয়েন্সিটা পরিমাপ করাটা খুবই জরুরি, কারণ বর্তমান আধুনিক ব্যবস্থাপনা কিন্তু এফিসিয়েন্সির উপরে গুরুত্ব আরোপ করছে। এখন এফিসিয়েন্সি কাকে বলে এটাও আমি একটু বলে দিই। আহ সুনির্দিষ্ট সময়ের মধ্যে স্বল্প সম্পদ ব্যয়ে উদ্দেশ্য অর্জনের যে সক্ষমতা, তাকেই আমরা বলি হচ্ছে দক্ষতা। এখন দক্ষতা পরিমাপ করা খুব জরুরি, কারণ কর্মী যদি দক্ষ না হয় সে কাজে ভুল করবে, স্বাভাবিক, সম্পদ অতিরিক্ত ব্যয় করবে, এবং এটা প্রতিষ্ঠানের জন্য লসের কারণ হয়ে দাঁড়াবে। এই কারণে কিন্তু দক্ষতা অভিজ্ঞতা করার জন্য কর্মীকে বিভিন্ন রকমের কাজ করতে দেওয়া হয়। যেমন কোনো সেক্রেটারি পদে নিয়োগ দেওয়া হবে, তার দক্ষতা দেখার জন্য তার টাইপিং স্কিল কিন্তু দেখা হয়, যে আপনি বাংলা ইংলিশে টাইপ করে দেখান, এটা আবার কাউন্ট করা হয় পার মিনিটে কতটা ওয়ার্ড সে টাইপ করতে পেরেছে, এটার উপরে কিন্তু তার দক্ষতা একটা হিসাব হয় এবং মার্কিং করা হয়। এরপরে কারা কতটা মার্কস পেয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু সবচেয়ে দক্ষতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। এইগুলা কিন্তু বড় বিষয়। টেকনিক্যাল লাইনে কাজ করতে আসলে এই দক্ষতা পরিমাপ করা খুব জরুরি। মনস্তাত্ত্বিক অভিক্ষার নীতিমালা। নীতিমালা, মনস্তাত্ত্বিক অভিক্ষা যখন পরিচালনা করা হবে, কিছু জেনারেল গাইডলাইন আছে। নীতিমালা মানে হচ্ছে কোনো কার্য সম্পাদনে যে সাধারণ দিক নির্দেশনা, এই জেনারেল গাইডলাইন গুলা মেনেই আসলে এই মনস্তাত্ত্বিক অভিক্ষাগুলা পরিচালনা করা উচিত। এখানে এই গাইডলাইনের মধ্যে প্রথমেই বলা হচ্ছে নির্ভরশীলতা যাচাই করা। মনস্তাত্ত্বিক অভিক্ষার জন্য যেই সকল পদ্ধতিগুলা ব্যবহার করা হবে, এই পদ্ধতিগুলা ব্যবহারের পূর্বে এগুলা নির্ভরশীলতা অর্জন করতে পেরেছে কিনা পূর্বে, সেইটা জানা খুব জরুরি। বিভিন্ন পরীক্ষা গ্রহণ করা হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে, এগুলো সামঞ্জস্যপূর্ণ কিনা, এগুলা নির্ভরশীল কিনা, এগুলা জানা জরুরি। মনস্তাত্ত্বিক অভিক্ষায় আসলে মার্কিং করার ক্ষেত্রে অনেক বিষয় দেখতে হয়। কারণ হচ্ছে মনস্তাত্ত্বিক অভিক্ষার ফলাফলের মধ্যে কিন্তু সবসময় সামঞ্জস্যতা দেখা যায় না। একই অবস্থায় ভিন্ন ভিন্ন প্রশ্ন করা হচ্ছে, ভিন্ন ভিন্ন অ্যান্সার আসছে। সুতরাং তার উপরে ভিত্তি করে যেই মার্কিং গুলা করা হচ্ছে, এই মার্কিং গুলা কিন্তু আসলে সবসময় অ্যাকুরেট নাও হতে পারে। যেমন কোনো একজন প্রার্থী কোনো একদিন কোনো একটা নির্দিষ্ট বিষয়ে সাক্ষাৎকার দিতে আসলো, এখন তাকে যে প্রশ্ন করা হয়েছে 200 নম্বরের প্রশ্ন পেয়েছে মাত্র 70। ওই দিন সে 70 পেয়েছে, কিন্তু পরবর্তী আরেকদিন আরেক প্রতিষ্ঠানে গিয়েছে, এই একই রকমের টেস্টে সে কিন্তু 100 অর্জন করে ফেলেছে, 130-50 পেয়ে গেছে। এটা কেন হচ্ছে?
কারণ হচ্ছে মনস্তাত্ত্বিক অভিক্ষায় যে ফলাফল নির্ধারণ করা হয়, এই ফলাফল অনেকাংশেই যারা পরীক্ষা নিচ্ছেন এদের মনোভাবের উপরে নির্ভরশীল। সুতরাং এমন পদ্ধতি গ্রহণ করা উচিত যেটা নির্ভরশীলতা অর্জন করতে পেরেছে এবং কর্মী নির্বাচন বা প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য সবচাইতে ভালো ফলাফল দিতে পারবে। সঠিকতা বা যথার্থতা যাচাই। মনস্তাত্ত্বিক অভিক্ষায় ব্যবহৃত পদ্ধতি বা মনস্তাত্ত্বিক পরীক্ষা পুরো কর্মসূচিটি সঠিক হচ্ছে কিনা এটা যাচাই বাছাই করাও জরুরি। নির্ভরশীলতা যাচাইয়ের মাধ্যমে যেমন জানা যায় এটা নির্ভরযোগ্য কিনা, পদ্ধতিটা নির্ভরযোগ্য কিনা, আর সঠিকতার মাধ্যমে জানা যায় এটা 100% অ্যাকুরেট ফল দিবে কিনা। আসলে 100% অ্যাকুরেট ফল কোনো পরীক্ষা, এই ধরনের পরীক্ষাগুলোর আসলে পাওয়া যায় না। তবে যদি দেখা যায় যে 90% পর্যন্ত অ্যাকুরেট ফল দেওয়ার রেকর্ড আছে, সেগুলাকে সাধারণত সঠিক হিসাবে ধরে নিতে হবে। এবং চাকরি প্রার্থীদের বুদ্ধিমত্তা পরীক্ষা, তাদের প্রবণতা পরীক্ষা, তাদের ব্যক্তিত্ব পরীক্ষার ক্ষেত্রে যেই সকল পদ্ধতি বা যেই সকল প্রশ্ন করা হবে এগুলা কতটুকু যথার্থ সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এমন কোনো প্রশ্ন করা হলো, এমন কোনো পদ্ধতি অনুসরণ করা হলো যেটা থেকে আসলে ভালো কোনো অ্যান্সার প্রত্যাশা করে না, কেউ ভালোভাবে অ্যান্সারই দিবে না, এমন কোনো প্রশ্ন করা হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু ওই পদ্ধতি বা প্রশ্নটা যথার্থ না। সুতরাং ওই পদ্ধতি অনুসরণ করে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে না। মান নির্ধারণ। অভিজ্ঞার সকল প্রক্রিয়া ও পদক্ষেপ সমরূপ উপায় এবং একই পরিবেশ বা পরিস্থিতিতে পরিচালনা করা শ্রেয়। মানে প্রার্থীদের উপরে যে পরীক্ষাগুলো চালানো হচ্ছে সকলকে একই পরিবেশের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে, মানটা নির্ধারণ করতে হবে, সকলকে একই মানের প্রশ্ন করতে হবে যাতে কোনো ডেভিয়েশন না ঘটে। প্রশ্নপত্র এমনভাবে করা উচিত যাতে সকলের মেধা সমানভাবে যাচাই করা যায়। এখন এমনভাবে প্রশ্ন করা হয়েছে যে এখানে মেধা খালি তাদেরই যাচাই করা যাবে যারা সেই কোয়ালিটিটা মেনটেন করছে। যারা মেধার দিক থেকে একটু অগ্রগামী তাদের মেধাই যাচাই করা যাবে, বাকিরা এটা বুঝবেই না, তাহলে কিন্তু এখানে মানটা সঠিক হলো না। হ্যাঁ, যেমন পাবলিক পরীক্ষাগুলোতে আমরা দেখি যে কিছু প্রশ্ন থাকে যে একদম সহজ প্রশ্ন করা হয়েছে, ওই টাইপের প্রশ্নগুলো কেন দেওয়া হচ্ছে? কেন দেওয়া হচ্ছে? কারণ হচ্ছে যে সকলের মান তো সমান না, পড়াশোনার ক্ষেত্রে সকলের বুদ্ধিমত্তা সমান না। সুতরাং মান নির্ধারণের ক্ষেত্রে কিন্তু একটা বড় লক্ষ্য রাখতে হবে যে এটা যাতে সকলের জন্য আহ, সকলের মান পরিমাপ যাতে এই পরীক্ষার মাধ্যমে করা যায়। নিরপেক্ষতা। অভিক্ষা এমন হওয়া উচিত না যেখানে নিরপেক্ষতা বজায় রাখা যায় না, এমন কোনো অভিক্ষার গ্রহণ করা উচিত না, এমন কোনো পরীক্ষক নিয়োগ দেওয়া উচিত না, বা এমন কোনো পদ্ধতি অনুসরণ করা উচিত না যেখানে নিরপেক্ষতা বজায় রাখা যায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিজস্ব প্রার্থীকে ফেভার করা হয়, নিজস্ব প্রার্থীকে ইচ্ছাকৃতভাবে চাকরিতে নিয়ে নেওয়া হয়, পক্ষপাতিত্ব করা হয়, এগুলার যাতে না হয় নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি বর্তমানকালে অনুসরণ করা হয় যাতে এখানে কোনো বায়াসনেসের সৃষ্টি না হয়। যেমন পাবলিক পরীক্ষাগুলো বা ভর্তি পরীক্ষাগুলোতে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এমন সিস্টেমে পরীক্ষা নেওয়া হচ্ছে এখানে কে পরীক্ষা দিচ্ছে, কোন সেটে কিভাবে পরীক্ষা দিচ্ছে আগের থেকে কোনো কিছু বলার কোনো সুযোগ থাকে না। অভিক্ষার আদর্শ। মনস্তাত্ত্বিক অভিক্ষা সমূহ এমনভাবে আহ, পরিচালনা করা বাঞ্ছনীয় যাতে প্রার্থীর প্রাপ্ত নম্বর পরস্পর তুলনাযোগ্য হয়, এটা একটা আদর্শ অবস্থা। এমনভাবে তুলনাযোগ্য হতে হবে যাতে এটাকে তুলনা করে বোঝা যায় যে কোন প্রার্থী কতটুক যোগ্যতা সম্পন্ন। যেমন কোন প্রার্থী যদি তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ বিভিন্ন গুণাবলীর উপরে মার্কিং দেওয়া হয়, এই মার্কিংটা যদি 1 থেকে 10-এর মধ্যে বিভিন্ন মাত্রা বিবেচনায় ভালো মন্দ এরকম মাত্রা বিবেচনায় যদি দেওয়া হয় মার্কিংটা, ভালোর জন্য 5, হ্যাঁ মন্দের জন্য 2, এরকম করে যদি দেওয়া হয় তাহলে কিন্তু বোঝা যাবে যে কে কতটুক ভালো ফলাফল এখানে নিয়ে আসছে। সুতরাং একটা আদর্শ অভিক্ষার মধ্যে কিন্তু মার্কিং করাটা খুব জরুরি, নম্বর দেওয়াটা খুব জরুরি। খালি ভালো করেছে বা আরো ভালো করা উচিত এটা এইরকম না করে মার্কিং এর ব্যবস্থা করলে সেখান থেকে কিন্তু ভালো ফলাফল প্রত্যাশা করা যায়। সাক্ষাৎকার। সাক্ষাৎকার সাধারণ অর্থে পূর্ব নির্ধারিত বিষয় আলোচনা বা ভাব বিনিময় 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে সংগঠিত সামনাসামনি মৌখিক কথোপকথনকে বোঝায়। সামনাসামনি মৌখিক কথোপকথন এটা বলা হচ্ছে
কিন্তু সাক্ষাৎকার কিন্তু অনেক সময় সরাসরি ভাব বিনিময়ের মাধ্যমে, যে একজন আরেকজনকে দেখতে পাচ্ছে, কথা বলতে পারছে, তাতেও হয়ে যেতে পারে। একই জায়গায় না থাকলেও কিন্তু চলে। হ্যাঁ, যেমন এই যে জুম প্ল্যাটফর্ম ইউজ করে আমি ক্লাস নিচ্ছি, এখানে আমি স্টুডেন্ট যারা আমার ক্লাস শুনছে এদেরকে কিন্তু আমি দেখছিও না, বা তারা সরাসরি যে তাদের সঙ্গে কথা বলার আমার কোনো সুযোগ নেই। কিন্তু লাইভ ক্লাসে যখন আমার স্টুডেন্ট থাকবে, আমি কিন্তু স্টুডেন্টদের থেকে অনেক দূরে অবস্থান করছি, স্টুডেন্ট আমার কাছ থেকে দূরে অবস্থান করছে, কিন্তু আমি দেখতেও পাচ্ছি সরাসরি, শুনতেও পাচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু এক জায়গায় উপস্থিত না হয়েও মৌখিক কথোপকথন করার অনেক পদ্ধতি বর্তমানকালে আছে, আধুনিক পদ্ধতি আছে, এগুলা ব্যবহার করেও সাক্ষাৎকার নেওয়া যায়। সাক্ষাৎকার বলতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সংগঠিত মৌখিক আলোচনাকে বোঝায়, যাতে সুনির্দিষ্ট বিষয়ে সাক্ষাৎকার প্রদানকারীর মনোভাব জানার জন্য সাক্ষাৎকার প্রদানকারীর মনোভাব জানার জন্য সাক্ষাৎকার গ্রহণকারী চেষ্টা চালায়। মানে সাক্ষাৎকার যিনি গ্রহণ করছেন, তিনি সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রশ্ন করে সাক্ষাৎকার প্রদানকারী কি মনোভাব পোষণ করছে এটা জানার চেষ্টা চালান। সাক্ষাৎকার খুব কমন একটা পদ্ধতি। প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। খালি যে চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয় তেমন না। প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যা থেকে সমাধান, যেমন শৃঙ্খলা বিধানের জন্য সাক্ষাৎকার গ্রহণ করা হতে পারে। প্রতিষ্ঠানে কর্মীদের মনোভাব জানার জন্য সাক্ষাৎকার গ্রহণ করা হতে, বেতন বৃদ্ধির আগে কে কি চায় সেখানে সাক্ষাৎকার গ্রহণ করা হতে পারে। বিভিন্ন ধরনের বিষয়ে সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সাক্ষাৎকারের প্রকারভেদ। নিয়োগ সংক্রান্ত সাক্ষাৎকার, প্রতিষ্ঠানে নতুন কর্মী নিয়োগ দেওয়ার পূর্বে যে সাক্ষাৎকারগুলো গ্রহণ করা হয় এটা হচ্ছে নিয়োগ সংক্রান্ত সাক্ষাৎকার। বিভিন্নভাবে এটা গ্রহণ করা হয়। কার্য মূল্যায়ন সংক্রান্ত সাক্ষাৎকার, তত্ত্বাবধায়ক তার অধস্তন কর্মীদের কার্য মূল্যায়ন করার জন্য যে সাক্ষাৎকার গ্রহণ করেন। সাধারণত পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানে ভাইভা ফেস করতে হয়, বেতন বৃদ্ধি করার জন্য সাক্ষাৎকার ফেস করতে হয়। এগুলা কার্য মূল্যায়ন সংক্রান্ত সাক্ষাৎকার। শৃঙ্খলা বিধানমূলক সাক্ষাৎকার, প্রতিষ্ঠানে নিয়োজিত কোনো কর্মী বা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত নিয়ম কানুনকে প্রতিষ্ঠা করার জন্য, সকলকে অনুসরণ করানোর জন্য এই শৃঙ্খলা কমিটি থাকে। শৃঙ্খলা কমিটি কিন্তু অনেক সময় এখানে শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, এখানে বিচার কাজ পরিচালনা করার জন্য সাক্ষাৎকার গ্রহণ করে। এগুলো হচ্ছে শৃঙ্খলা বিধানমূলক সাক্ষাৎকার। উদ্বুদ্ধকরণমূলক সাক্ষাৎকার, যখন কোনো ব্যক্তি সংগঠনে কাজ করছে এবং সুনির্দিষ্ট কাজে তাকে উদ্বুদ্ধ করার জন্য ইন্টারভিউ নেওয়া হতে পারে, এবং এই ইন্টারভিউ ঊর্ধ্বতন কর্মকর্তারা অধস্তনদের কাছ থেকে কেন নিচ্ছে, তাকে বিভিন্ন তথ্য যেমন জানা, তার কাছ থেকে মনোভাব জানা এবং নতুন কাজের সাথে তাকে সংশ্লিষ্ট করার জন্য। তথ্য সংগ্রহমূলক সাক্ষাৎকার, কোনো সুনির্দিষ্ট বিষয়ের জন্য তথ্য সংগ্রহ করার জন্য এই ধরনের সাক্ষাৎকারগুলো সাধারণত গ্রহণ করা হয়। এই ধরনের সাক্ষাৎকার গ্রহণ করার মাধ্যমে সুনির্দিষ্ট তথ্য জানা যায়। এই যেমন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে যারা হাতে কলমে কাজ করছে বা সরাসরি কাজের সঙ্গে জড়িত, তাদের কাছ থেকে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তথ্য গ্রহণ করা হতে পারে। ক্রেতা বিক্রেতার মধ্যে এই ধরনের হতে পারে, সাক্ষাৎকার নিয়ে তথ্য সংগ্রহ করার, যে বিক্রেতা ক্রেতার মনোভাব জানার জন্য তথ্য সংগ্রহ করতে পারে। সাক্ষাৎকার প্রক্রিয়া বা সাক্ষাৎকার গ্রহণ পদ্ধতি। ১ নম্বরে হচ্ছে প্রস্তুতি গ্রহণ। সাক্ষাৎকার গ্রহণ করার জন্য সাক্ষাৎকার গ্রহণকারী প্রথমেই প্রস্তুতি গ্রহণ করবে। এই ধরনের প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে সাক্ষাৎকার গ্রহীতাকে ৩টা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়। ১ নম্বর হচ্ছে সাক্ষাৎকারের উদ্দেশ্য নির্ধারণ। যে কোনো সাক্ষাৎকারই কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে পরিচালিত হবে। এটা কি নিয়োগ সংক্রান্ত, বেতন বৃদ্ধি সংক্রান্ত নাকি পারফরম্যান্স সংক্রান্ত, এই উদ্দেশ্যটা নির্ধারণ আগে থেকে করে নিতে হবে এবং এই উদ্দেশ্য অনুযায়ী কিন্তু সাক্ষাৎকার পরিচালিত হবে। সাক্ষাৎকার গ্রহণ পদ্ধতি নির্বাচন। সাক্ষাৎকার গ্রহণের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, যেমন প্রশ্নগুলো কাঠামোবদ্ধ হবে নাকি অকাঠামোবদ্ধ হবে, এই প্রশ্ন কিভাবে করা হবে, কিভাবে মার্কিং করা হবে, কোন ফরম্যাটে দেওয়া হবে। যেমন কাঠামোবদ্ধ প্রশ্ন এক ধরনের, অকাঠামোবদ্ধ প্রশ্ন আরেক ধরনের। কাঠামোবদ্ধ প্রশ্নগুলা ডিরেক্ট আসবে, অকাঠামোবদ্ধ প্রশ্নগুলা হয়তো ডিরেক্ট না করে বিভিন্ন উপায়, ঘটনার মাধ্যমে উপস্থাপন করে মনোভাব জানতে চাওয়া হবে। বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। সাক্ষাৎকারদাতা বা প্রার্থী সম্পর্কে তথ্যাদি বিশ্লেষণ। সাক্ষাৎকার যিনি দিতে আসছেন বা প্রার্থী, তার
ইতিপূর্বে যে সকল তথ্য তিনি সাবমিট করেছেন নিজের সম্পর্কে, এগুলা যদি বিশ্লেষণ করে তার আগে থেকে একটা প্রিপারেশন সাক্ষাৎকার গ্রহীতা নিতে পারে যে এই ব্যক্তির এই বিষয়ে অভিজ্ঞতা আছে, এতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে, সুতরাং তাই কি ধরনের প্রশ্ন আমি করতে পারবো। সাক্ষাৎকার শুরুকরণ, প্রত্যেক সাক্ষাৎকার বৈঠকে আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হবে। সাধারণত সাক্ষাৎকারের বিষয়টি এমন হয় যে এটা একটা মিটিং এর মতো। সাক্ষাৎকার গ্রহীতা এবং সাক্ষাৎকার দাতা উভয়ই একই জায়গায় উপস্থিত হবেন, মুখামুখি বসবেন এবং বসে তারা সাক্ষাৎকার শুরু করবেন। সাক্ষাৎকার শুরু করার ক্ষেত্রে হয়তো সাক্ষাৎকার গ্রহণকারী তার পরিচয় দিবেন, সাক্ষাৎকার দাতার পরিচয় জানতে চাবেন, একটা উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তারপরে সাক্ষাৎকারটা আসলে শুরু করা হয়। সাক্ষাৎকার পরিচালনা, সাক্ষাৎকার পরিচালনা করার ক্ষেত্রে এখানে বিভিন্ন কৌশল আছে। সাক্ষাৎকার পরিচালনা করার ক্ষেত্রে সাক্ষাৎকারের জন্য যদি প্যানেল থাকে, বোর্ড থাকে, কারা কি প্রশ্ন করবেন আগের থেকে ঠিক করা দরকার। যেমন কেউ একাডেমিক রিলেটেড কোয়েশ্চেন করবেন, কেউ ব্যক্তির পার্সোনাল ইন্টারেস্ট রিলেটেড কোয়েশ্চেন করবেন, হ্যাঁ, কেউ প্রতিষ্ঠান রিলেটেড কোয়েশ্চেন করবেন, অতীত অভিজ্ঞতা রিলেটেড কোয়েশ্চেন আরেকজন করবেন। এভাবে করে সাক্ষাৎকারটা পরিচালনা করা দরকার। সাক্ষাৎকারের সমাপ্তি ও মূল্যায়ন, সাক্ষাৎকার পরিচালনার শেষ পর্যায়ে সাক্ষাৎকার গ্রহীতার দৃষ্টিভঙ্গি থেকে সাক্ষাৎকারের জ্ঞানের অভিজ্ঞতা পরিমাপ করার পরে সাক্ষাৎকার বৈঠকটি সমাপ্তি টানা হবে। সমাপ্তি টানার ক্ষেত্রে এটা যেটা হয়, এটা ফর্মাল একটা সাক্ষাৎকারে বলা হয় যে ঠিক আছে আজকে আপনি আসতে পারেন, এতটুকুই আমাদের জানার ছিল, আমরা পরে আপনাকে জানাবো আপনার সম্পর্কে কি সিদ্ধান্ত গ্রহণ করা হলো, আপনি বাইরে অপেক্ষা করেন বা অমুক তারিখে এসে খোঁজ নিয়ে। এভাবে করে সাক্ষাৎকার সমাপ্ত করা হয়। সমাপ্তির পরে মূল্যায়নে যে আসলে জানা বোঝার চেষ্টা করা হয় যে ব্যক্তি আসলে কতটুকু ভালো সাক্ষাৎকার দিয়েছে, বা একাধিক ব্যক্তি সাক্ষাৎকার দিলে তাদের যে মার্কিং গুলো আছে মার্কসটা কিরকম হয়েছে জেনে বুঝে তারপরে সাক্ষাৎকারের পরিসমাপ্তি টানা হয়। আজকের এই ক্লাস এই পর্যন্তই। এর পরবর্তী টপিকের ক্লাস আমি শুরু করব। আজকের ক্লাসের যে বিষয়গুলো আমি উপস্থাপন করেছি আশা করি সকলে বুঝতে পারবে, সহজ সরল ভাষায় বর্ণনা করার চেষ্টা করেছি। সকলের কল্যাণ এবং সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে আমি শেষ করছি।